ইলেকট্রিক ফিল্ডের উপরে সেকেন্ড ক্লাস করছি। আমি লিখে রেখেছি এটা ফোর্স বিটুইন মাল্টিপল চার্জেস। ফোর্স বিটুইন মাল্টিপল চার্জেস মিনস হচ্ছে আমরা ইতিমধ্যে কুলম্বস ল পড়ে এসেছি দুটো চার্জের জন্য যে ফোর্সটা ক্রিয়াশীল হয় সেই ফোর্সটার আমরা ইকুয়েশন পেয়েছি। যদি তিনটে থাকে বা চারটা থাকে পাঁচটা যদি থাকে তার মানে যেটাকে মাল্টিপল চার্জেস বলা আছে তাহলে সেই অবস্থায় একটা ধরো আমি এইটার উপরে বের করতে চাইছি, এইটার উপরে সংস্থাটা মানে এই যে পুরো সিস্টেমটা আছে এই সিস্টেমটার জন্য এইটার উপরে নেট ফোর্সটা কত আছে। নেট ফোর্সটা বের করতে গেলে আমাদেরকে থিওরি জানতে হবে যেটাকে বলা হচ্ছে সুপার পজিশন প্রিন্সিপাল বা উপরিপাতের আছে। সেই উপরিপাতের নিয়মটা কিন্তু আমাদেরকে জানতে হবে। সেটা কি বলা হচ্ছে না, সেটা বলা হচ্ছে যে আমি যে নেট ফোর্সটা এইটার উপরে যে নেট ফোর্সটা পাবো, বহু সংখ্যক আধানের সমাবেশ আছে, তার মধ্যে আমি একটি আধানের উপরে ক্রিয়াশীল মোট বল কিভাবে পাবো, এইটার উপরে ক্রিয়াশীল আধানে যে মোট বলটা পাবো, মোট ক্রিয়াশীল যে বলটা পাবো সেই বলটা কি হবে না এইটার উপরে এইটার অ্যাকশন, এইটার উপরে এইটার ইন্টারঅ্যাকশন, এইটার উপরে এইটার এইগুলো সবগুলোর ইন্টারঅ্যাকশন গুলোকে আমরা যোগ করব। মানে সবগুলোর জন্য আমরা যে ইন্টারঅ্যাকশন যে ফোর্স পাবো সেই ইন্টারঅ্যাকশন ফোর্স গুলো এটা 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 যোগ করলে এইটার উপরে আমরা নেট ফোর্সটা হিসেব করতে পারবো। এটাকেই বলা হচ্ছে। তবে যেহেতু ফোর্স একটা ভেক্টর রাশি তাহলে আমাকে এখানে ভেক্টর এডিশন করতে হবে। ভেক্টর এডিশন করলে আমরা এই নেট ফোর্সটা পেয়ে যাব। তো এটাকেই বলা হচ্ছে আমাদের সুপার পজিশন প্রিন্সিপাল বা উপরিপাতের নীতি। তো আমাদের এখানে কি করা হচ্ছে না, এখানে আমরা অনেকগুলো চার্জ ধরেছি। ধরো হতে পারে একটা নয়, n সংখ্যক চার্জ হতে পারে। তো তাহলে আমি মোট যে ফোর্সটা নেট ফোর্সটাকে যদি আমি F1 বলে থাকি, ধরো এইটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, তাহলে এইটার উপরে ফোর্সটা কত আসবে না F21 সুপারপজিশন নীতি অনুযায়ী প্লাস F31 প্লাস F41 প্লাস F51, তাহলে এইটা হচ্ছে সুপারপজিশন নীতি। যদি n সংখ্যক থাকে তাহলে আমি এইভাবে বারে বারে F n1 করব। তাহলে আমি এটার জন্য করলাম। যদি এটা আম, আহ, দ্বিতীয়টার জন্য যদি হয়ে থাকে তাহলে দ্বিতীয়টার জন্য যদি হয়ে থাকে F2 করব। তখন যদি দ্বিতীয়টার জন্য হয় তখন কি আসবে, তখন আসবে F2। তার মানে আমি এইটার উপরে ইন্টারাকশনটা দেবো, এইটার উপরে যখন তখন কি আসবে F2 ইকুয়াল টু, তখন কি আসবে F12 ফার্স্ট প্লাস F32 প্লাস F42 প্লাস F52। তাহলে এইভাবে চলতে থাকবে কত পর্যন্ত না F n2 পর্যন্ত। যদি n সংখ্যক হিসাব করবো F12 F12 equal to 1 by 4 pi epsilon 0 Q1 Q2, মানে এইটা হচ্ছে Q1 Q2। তাহলে Q1 Q2 বাই R কি হবে 21 স্কয়ার R21 R21 স্কয়ার। যদি আমরা আচ্ছা আমাদের ভুল করা হলো, আমি প্রথমেরটা বের করতে চাইছি 21 বের করব, এটা বের করছি। তাহলে এইটার জন্য আসবে কি না 12 আসবে, 12 স্কয়ার। তাহলে আমরা আগে যে কোনটা সেই ভেক্টর ফর্মটা করে এসেছিলাম, তাতে
তাহলে এক্ষেত্রে 1 2 আসবে। আর এইখানে কি আসবে না আর, যদি আমরা এখানে কিউব কিউব করি তাহলে আর 1 2 এটা, তাহলে একই রকম ভাবে আমরা 3 1 এর ক্ষেত্রে বলতে পারবো, তাহলে f31 এর ক্ষেত্রেও ঠিক একই রকম আসবে 1 বাই 4 পাই এপসাইলন 0 q1 q3 বাই r 1 3 কিউব আর 1 3। তাহলে এবারে আমরা f1 এর জন্য সব যোগ করব, যোগ করলে আমরা পেয়ে গেলাম নেট ফোর্সটা কত। তবে এই ফোর্সটা আমাদের যে ভেক্টরের যে অ্যাডিশন করব এটা রিলেশন নিয়ে বের করতে হবে। এবারে আমরা এর ক্ষেত্রে একই রকম ভাবে বের করতে পারবো। f12 বের করব যখন f12 উল্টোটা আসবে, মানে f12 এর ক্ষেত্রে কি আসবে, এটাকে উল্টে দিলে যেটা আসবে f12, তখন এটা 21, এটা 21 হয়ে যাবে। তাহলে এইভাবে যোগ করলে আমরা এই সুপারপজিশন নীতি অনুযায়ী যোগ করলে আমরা ফার্স্টে যেটা পেলাম f1টা পেলাম, তাহলে f1টা কোনটা, আচ্ছা f1টা পেলাম, f1টা হচ্ছে q1 আধানের উপর q2 q3 q4 q5 এর মোট যে কর্তৃক ক্রিয়াশীল বলগুলোর মোট বলটা। এরপরে আমরা একই রকম ভাবে q2 আধানের উপরে মোট বল পেতে পারি, ঠিক আছে। তবে আমাদের সেটা দরকার নেই, আমরা একটার উপরে এ করবো। তাহলে এখান থেকে আমরা জেনারেল ফর্মেও আসতে পারি। তো জেনারেল ফর্মটা খুব একটা দরকার নেই, তো আমাদের এই পদ্ধতিটা যদি জানা থাকে আমরা বের করে নিতে পারবো। একটু জেনারেল ফর্মটা আমি দেখে নিই। তাহলে জেনারেল ফর্মটা কি হবে না, আসবে আমি যদি এখানে এফ আই করি, তাহলে এফ আই করলে কি আসবে 1 বাই 4 পাই এপসাইলন 0 যোগ হচ্ছে সবগুলো সামেশন আসবে, সামেশন করে আমি যদি 1 করি এটা আই হবে, আর কিউ জে, তাহলে এখানে জে এর মান বসাবো, জে এর মান কত, নিশ্চয়ই 1 হবে না, আমরা আম, আচ্ছা হোক 1 থেকে আমরা n পর্যন্ত ধরবো, তবে আমাদেরকে এটা করতে হবে, এটা নট ধরতেই হবে, কারণ আমি যদি এখানে 1 বসাই তাহলে কিন্তু এটা 1 হবে না, তাহলে এটা 1 2 হবে, তখন এটা 2 দিয়ে শুরু হবে। আচ্ছা ভাই, এটা কত আসছে না আর, আর এটা f1 এর ক্ষেত্রে আমরা করেছিলাম কি f21, 1 মানে যে বা এই যে আসবে তার কিউব, এই যে কিউব, তার মানে এটা আমরা করলাম কি না 1 2, হ্যাঁ, আর এর ক্ষেত্রে 1 2, তার মানে এইখানে আই যে আমি জেনারেল ফর্মে এটা লিখে দিলাম। তাহলে এইভাবে আমরা জেনারেল ফর্মটা মনে রাখতে পারি। তাহলে আমি কোনটা থেকে বললাম, ধরো আমি এখানে f1 করলাম, f1, তাহলে f1 is equal to 1 by 4 pi epsilon 0 q1 q2 by r, প্রথমটা হচ্ছে f21 প্লাস f31, তাহলে f21 is equal to কি হলো, f21 is equal to 1 by 4 pi epsilon 0 q1 q2 by r12 q r12। তাহলে i জায়গায় 1
যে একই জায়গায় আই বসাবো আর এখানে জেড জায়গায় এর মানটা বসাবো দিলে ওইটাই চলে আসবে। তার মানে আমি এখান থেকে লিখতে পারলাম এটা। এইভাবে আমরা এটা কন্টিনিউ মানে একটা জেনারেল ফর্ম আনতে পারলাম। আর এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে force due to continuous charge distribution, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটাকে আমাদেরকে কিন্তু একটু ভালো করে শিখে রাখতে হবে। তো কি না, একটাকে আমরা আম, রৈখিক আধান বন্টন বলে থাকি, রৈখিক আধান বন্টন। আর একটা হচ্ছে ক্ষেত্র আধান বন্টন, আর একটা হচ্ছে আয়তন। তো রৈখিক আধান বন্টনটা কি? বলা হচ্ছে যেটা যে মানে নিরবিচ্ছিন্ন বন্টিত আধান, মানে এটাই বলা হচ্ছে আমরা একটা পরিবাহী নিয়েছি, এই পরিবাহীটা নিয়েছি, এই পরিবাহীটাতে একটা প্লাস চার্জ দেওয়া আছে, প্লাস চার্জ দেওয়া আছে মানে ডিস্ট্রিবিউট করা আছে। এবারে বলছে এখান থেকে আমরা একটা ডিস্টেন্সে, এই ডিস্টেন্সটা কত না আর ডিস্টেন্সে একটা আধানকে আমরা রেখেছি Q0। এই আধানকে আমি এখানে কত ধরেছি না, এই যে দৈর্ঘ্যটা এটা আছে ডিএল দৈর্ঘ্য ধরেছি, তাহলে আমি তাড়াতাড়ি ডিএল দৈর্ঘ্যের একটা ক্ষুদ্র অংশ ধরলাম, এখান থেকে আর দূরত্বে Q0 আধান আছে। তো আমাদেরকে বলা হচ্ছে যেটা যে এর জন্য ফোর্সটা আমাকে বের করতে হবে, ফোর্সটা বের করতে হবে। তাহলে ফোর্স বের করতে গেলে আমাকে কিউর মানটা মোট দরকার। এই Q0টা ঠিক আছে, কিন্তু এইটার জন্য যে মোট চার্জটা, এই মোট চার্জটা দরকার। তাহলে এই চার্জটা পাবো কোথা থেকে? না আমি প্রথমে একটা লিখে রাখি, তাহলে আমি ডিএল অংশ যেটা ধরেছি তার জন্য ক্রিয়াশীল ফোর্সটাকে আমি ডিএফ ধরলাম। ডিএফ হলে কি আসবে 1/4πε0 Q0। আর এইটার জন্য যে আধানটা সেটাকে আমি ডিকিউ ধরে নিচ্ছি, ডিএল অংশে কতটা আধান আছে সেটাকে আমরা ডিকিউ ধরে নিচ্ছি। দূরত্বটা কত? আর স্কয়ার। আর গ্যাপ করে দিলাম, হয়ে গেল। করে যেটা করব 1/4πε0 Q0, এখানে ডিকিউর জায়গায় আমরা করব কি না ডিএলএল অংশের চার্জটাকে আমি কত ধরেছি, তার মানে ডিকিউ ইনটু ডিএল, তাহলে এই চার্জটা মানে ইনটু ডিএল নয়, ডিএল অংশের চার্জ কত ডিকিউ, ঠিক আছে। কিন্তু আমাদের বন্টিত হয় ধরবো, এবারে সুষমভাবে যে বন্টিত সেটাকে আমরা কি বলে থাকি না লিনিয়ার ডেনসিটি বা রৈখিক ঘনত্ব, রৈখিক ঘনত্ব, চার্জের রৈখিক ঘনত্ব, আধানের রৈখিক ঘনত্ব লিনিয়ার ডেনসিটি অফ চার্জ বলা হয়। লিনিয়ার লিনিয়ার ডেনসিটি অফ অফ চার্জ, লিনিয়ার ডেনসিটি অফ চার্জ, রৈখিক ঘনত্ব, যেটাকে আমরা ডেল দ্বারা চিহ্নিত করব। ডেলটা আমরা কি করে বের করব না মোট আধান যেটা, মোট আধান ওই তারটাতে কত আছে, মোট আধান ভাজিত হচ্ছে দৈর্ঘ্যটা কতটা, আমি যদি এল ধরে নিই তাহলে দৈর্ঘ্যটা, তাহলে আমরা এখান থেকে এই যে ডিকিউর মানটা আমরা বের করব কি করে, তাহলে ডিকিউ তে মোট কত আধান থাকবে এখান থেকে আমরা বের করে নেব ডিকিউ ইজ ইকুয়াল টু ল্যামডা ইনটু ডিএল। তাহলে এল এ আছে মোট আধানটা, তাহলে ডিএল এ কত আধান থাকবে, তাহলে ল্যামডা ইনটু ডিএল, তাহলে এখানে সেটা বসিয়ে দিব, তাহলে ল্যামডা ডিএল বাই আর স্কয়ার। এই এবারে আমরা জাস্ট একটা ইন্টিগ্রেশন করব, কিউ জিরো কিউ 4πε0 কে বাইরে নিয়ে নিব, দিয়ে ইন্টিগ্রেশনটা কার হবে না ল্যামডা ডিএল আর স্কয়ার ইন্টু আর ক্যাপ, এইটা। তাহলে এইটার ইন্টিগ্রেশন করলে
ফোর্সটা পেয়ে যাব। মানে তখন ইন্টিগ্রেশন যদি করে দিই তাহলে কিন্তু এটা আসবে এফ, নেট ফোর্সটা। এটা হিসেবে বের করি, ক্ষেত্রীয় আধান বন্টন হিসেবে আমরা মানে আমরা যেটাকে ডেনসিটি অফ চার্জ বলি, ডেনসিটি অফ চার্জ যেটাকে বলি, ক্ষেত্র আধান বন্টন আমরা যেটাকে সিগমা বলে থাকি, পড়ে এসেছি যেটা। সিগমা ইকুয়াল টু আমরা পড়েছি কিউ বাই 4 পাই আর স্কয়ার, যদি আমরা একটা তো তার ক্ষেত্রে কিরকম, না ধরো আমি এই ধরনের একটা ক্ষেত্র ধরেছি, এইটাতে আধান, প্লাস আধান প্রচুর জমা আছে, আমি ধরে নিচ্ছি প্রচুর প্লাস আধান জমা আছে, ঠিক আছে। তো এইখান থেকে আমি মাঝখানে একটা ক্ষুদ্র অংশ কত ধরলাম, না ডিএস ক্ষুদ্র অংশ ধরলাম, এখান থেকে আর দূরত্বে কিউ জিরো আধান আছে আমরা ধরছি, তাহলে কিউ জিরো আধানের জন্য আধানের উপরে কি আছে বলটা আমরা বের করব। তো ঠিক একই রকম আগেরটায় যেরকম করলাম, df ইজিক্যাল টু 1/4 পাই এপসাইলন জিরো কিউ জিরো কিউ জিরো ডিকিউ বাই আর স্কোয়ার। এই একই রকম ভাবে 1/4 পাই এপসাইলন জিরো কিউ জিরো ডিকিউটা কত বেরোবে, ডিকিউটা আসবে মানে এইখান থেকে আমরা বের করব, তাহলে ডিকিউ ইজিক্যাল টু সিগমা ডিএস, তাহলে এখানে সিগমা ডিএস বাই আর স্কোয়ার এইটা। এবারে যদি আমি এফ বের করতে যাই তাহলে ইন্টিগ্রেশন করব 2 0/4 এপসাইলন জিরো এটা সিগমা ডিএস আর স্কোয়ার। তাহলে এইটা যে ইন্টিগ্রেশনটা হবে এইটাকে আমরা এখানে এস লিখবো, স্কোয়ার ইন্টিগ্রেশন করব মানে সারফেস ইন্টিগ্রাল। তাহলে এইভাবে আমরা ইন্টিগ্রেশন করলে এটা পেয়ে যাব, এখানে সিগমা ডেনসিটি অফ চার্জটা আমরা এটা। এবারে যদি আমরা আধান আয়তন বন্টনের ক্ষেত্রে যদি করি তাহলে কি রকম আসবে, আয়তন বন্টনের ক্ষেত্রে ওটাকে সিগমা ধরা, আয়তন বন্টন কার ক্ষেত্রে আসবে, না আমরা একটা ঘনকাকৃতি কোনো বস্তু নিয়েছি, মানে ঘন ঘনক আকৃতি না, মানে 3 ডাইমেনশন কোনো আমরা একটা বস্তু নিয়েছি, সেটা আলুর মতো একটা। এবারে তার ক্ষেত্রে আমরা ওই যে ডিভিটা যেটা ধরবো সেটা হচ্ছে এই রকম একটা ডিভি ধরবো, তার মানে এইখান থেকে আমরা কিউ জিরো আর ডিস্টেন্সে এইটা কত না ডিভি, আর এটাতে প্লাস চার্জ আছে ধরে নিচ্ছি, পুরোটাই প্লাস চার্জ আছে। তাহলে এর ক্ষেত্রে আমরা যেটাকে রো ধরবো, রো ইজিক্যাল টু আসবে কি না কিউ বাই ভি, তাহলে আধান বাই, তাহলে এর ক্ষেত্রে আমরা যদি ডিভি তে কত চার্জ আছে বের করতে চাই তাহলে আসবে কি ডিকিউ ইজিক্যাল টু আসবে রো ইনটু ডিভি। তাহলে এটাকে বলা আছে ভলিউম ডেনসিটি, তাহলে রো ডিভিটা পেয়ে গেছি। তাহলে ঠিক একই রকম ভাবে আমরা এফ পাবো, এফটা কত না ডিএফ ইজিক্যাল টু কিউ জিরো 1/4 পাই এপসাইলন জিরো কিউ জিরো কিউ ইন্টু ডিকিউ এর জন্য বাই আর স্কোয়ার এটা। তাহলে এখান থেকে 1/4 পাই এপসাইলন জিরো কিউ জিরো ডিকিউর জায়গায় রো ডিভি বাই আর স্কোয়ার এটা। এবারে যদি আমরা ইন্টিগ্রেশন করি এফ ইজিক্যাল টু পাওয়া যাবে কিউ জিরো বাই 4 পাই এপসাইলন জিরো রো ডিভি আর স্কোয়ার এটা, এটা আসবে ভলিউম ইন্টিগ্রাল। তাহলে এইভাবে আমরা ভলিউমের এটা পেয়ে গেলাম, মানে আয়তন দিয়ে এটা পেয়ে গেলাম। আচ্ছা ঠিক একই রকম ভাবে
আমাদেরকে আরেকটু বিষয় জানতে হবে, সেটা আছে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড এবার হচ্ছে ইলেকট্রিক ফিল্ড জিনিসটা কি না, আমরা কিছুটা মাধ্যমিকে পড়ে এসেছি ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ডটা কি না, আমরা ওই যে পড়েছিলাম এ ফিজিক্যাল টু পড়েছিলাম, এ ফিজিক্যাল টু 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই আর স্কয়ার, এইটা পড়ে আগে আমরা পড়ি যে তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি। ধরো এইখানটা একটা আমি প্লাস চার্জ রেখেছি, এই প্লাস চার্জে আমরা যেটা জানি যে একটা প্লাস চার্জের কাছে নেগেটিভ চার্জ যদি একটা নিয়ে আসে তাহলে অ্যাট্রাকশন করবে, আর কাছে যদি একটা প্লাস চার্জকে আনি তাহলে প্লাস চার্জ কি করবে, রিপালশন করবে। তাহলে আমি ধরো একটা প্লাস চার্জকে আমি এইখানে রাখলাম, তাহলে এটা রিপালশন করবে, ঠেলবে। আমি এইখানে রাখলাম, এইখানে রাখতে দেখলাম যে আর কোনো কিছু ওর উপরে রিপালশন হচ্ছে না। আমি এইখানে রাখলাম প্রথমে, এরকম করতে করতে আমি সরিয়ে সরিয়ে এইখানে যখন নিয়ে চলে এলাম আর রিপালশন হচ্ছে না, এই জায়গাটা সরিয়ে সরিয়ে যখন এইখানে নিয়ে গেলাম রিপালশন হচ্ছে না, তাহলে কি বলবো না, তাহলে বলবো যে এর যে প্রভাব থেকে ওটা বাইরে চলে গেছে, এর প্রভাবটা তাহলে কত দূর থাকতে পারে না, এইরকম। যেমন তোমরা জানো যে চড়ানো হয়, তার কোনো আর প্রভাব নেই। মানে তুমি যদি তার ওই জায়গাটা ঘুরতে পারে, তার বাইরে যদি যাই থাকো তাহলে সে যেতে পারবে না, কিছু করতে পারবে না, তার মানে ওর প্রভাব নেই। তাহলে আমরা এই যে এরিয়া, এইটাকে বলবো তার ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র। ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। এবারে বলছে তাহলে এর বাইরে যখন চলে যাচ্ছে তখন এর প্রভাব, এর ইনফ্লুয়েন্স আর থাকছে না, এর প্রভাব থাকছে না। তাহলে এই হিসেবে আমরা সংজ্ঞাটা বলতে পারি, কোন তড়িতাধানের পরিপার্শ্বস্থ যে অঞ্চলে তার আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে, অর্থাৎ তড়িতাধানের চারদিকে যতটা অঞ্চলের মধ্যে দ্বিতীয় একটি আধান রাখলে ওর উপর একটি বল ক্রিয়া করে, সেই অঞ্চলকে তড়িৎ ক্ষেত্র বলা হয়। কোন স্থানে তড়িৎ ক্ষেত্রের উপস্থিতি পরীক্ষক আধানই নির্ভর করে, আধানই নির্ণয় করে। তার মানে এই পরীক্ষক আধান কোনটা নিয়েছি, এই আধানটা, মানে টেস্ট চার্জ যেটা নিয়েছি, তাহলে টেস্ট চার্জটা যেটা নিয়েছি ওটাই প্রমাণ করবে যে ওর উপরে প্রভাব আছে। এবারে আমি ধরো এই যে চার্জটা নিয়েছি, এটা ধরো Q1 চার্জ, এটাকে হচ্ছে Q2 চার্জ, তাহলে দেখলাম যে এইখানে যখন রাখলাম তখন দেখছি ওর উপরে রিপালশন করছে, অর্থাৎ ইনফ্লুয়েন্স আছে, ওর প্রভাব আছে। কিন্তু যখন আমি সরিয়ে নেওয়া থাকছে না, তাহলে আমি বলছি যেটা যে এই এই নির্ণয় করবে যে এর উপরে চার্জ আছে কি নেই। আমি এই মানটাকে কমিয়ে কমিয়ে যখন আমি ওটাকে 1 করে দিব, 1 করে নিব। 1 কি না, ওটাকে পজিটিভ চার্জ, 1 পজিটিভ চার্জ করব। কোনটাকে না, Q2টাকে পজিটিভ চার্জ করব, মানে একক ধনাত্মক তড়িৎ আধান করব। তড়িৎ আধানকে কোথায় নিয়ে আসবো না, আমি ইলেকট্রিক যে ফিল্ড আছে ওই ইলেকট্রিক ফিল্ডের আমি ধরো এই বিন্দুতে নিয়ে এলাম, নিয়ে এলে ওর উপরে নিশ্চয়ই রিপালশন করবে। এই রিপালশন যে করবে এই বলা হচ্ছে এর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, তড়িৎ বা বললো ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, অথবা ইলেকট্রিক ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। তাহলে এইটাকে আমি তখন এফটাকে পাল্টে করলাম কি, ইলেকট্রিক ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, এটা দাঁড়ালো। তার মানে আমি ইটাকে আমরা ই করে দিলাম, যখন আমরা এটাকে প্লাস 1 ধরলাম, মানে এইটা হচ্ছে একক ধনাত্মক আধান ধরলাম, তাহলে একক ধনাত্মক আধানের উপরে যে বলটা ক্রিয়া করছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে, তাহলে এখান থেকে আমি কি চেঞ্জ করলাম
তাহলে এইটা তো ছিল অ্যাকচুয়ালি এফ ছিল, তাহলে এফ ইজিক্যাল টু কি ছিল, 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই আর স্কয়ার, এটা ছিল। চেঞ্জ করেছি কোনটা, এইটা চেঞ্জ করার জন্য এটা চেঞ্জ কি হয়েছে, তার মানে আমি এইখান থেকে লিখব যে ই ইজিক্যাল টু তাহলে এফ বাই কিউ আসবে তো, মানে আমি এখানে কিউ2 বললাম, আমি যেটা Q2 বললাম, তাই তো, তাহলে সঙ্গে যদি আমি এফ হয়ে যাচ্ছে, তাহলে এখানে ইজিক্যাল কি পাওয়া যাচ্ছে না এফ বাই কিউ2, এফ বাই কিউ2 না করে আমি এটাকে কিউ করে নিচ্ছি, তাহলে এইটাই দাঁড়াচ্ছে। তাহলে ই ইজিক্যাল টু এফ বাই কিউ, এটা হচ্ছে কার সঙ্গে সম্পর্ক, না আমরা ফোর্সের সঙ্গে সম্পর্ক করে দিলাম, মানে দুটো যে আধান যে ফোর্স, সেইটা হচ্ছে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে যে ফিল্ডের সঙ্গে যে রিলেশন, সেইটা আমরা বের করে নিলাম। তবে এইখানে আমাদেরকে একটু মনে রাখতে হবে, এখানে কিউর মানটা জিরো থেকে অবশ্যই বড় হতে হবে, জিরোর থেকে অবশ্যই বড় হতে হবে। দিয়ে কোথায় না একের সমান হলে পরে ওটা ই হবে, তাহলে এর ক্ষেত্রে মাত্রাটা কি দাঁড়াচ্ছে, তাহলে এর ক্ষেত্রে মাত্রাটা যেটা দাঁড়াচ্ছে, এক্ষেত্রে মাত্রাটা কি দাঁড়াচ্ছে, E ইজিক্যাল টু এফ বাই কিউ, এফ ইজিক্যাল টু কি এম এল ই টু দি পাওয়ার -2, কিউটা হচ্ছে আইটি, তাহলে এম এল ই টু দি পাওয়ার -3 আই ইনভার্স, তাহলে এইটাই হচ্ছে তড়িৎ প্রাবল্যের মাত্রা। এবারে হচ্ছে আমরা ই কে কি পেয়েছি, এর ইউনিটটা কি আসবে, এর ইউনিটটা আসবে এফ হচ্ছে নিউটন, যদি এসআই কে বলি নিউটন পার কুলম, নিউটন পার কুলম, তাহলে এটাই হচ্ছে এসআই পদ্ধতিতে। এবারে এটাকে আমরা চেঞ্জ করে নিতে পারি, এফ বাই কিউ যদি করি, সিজিএসসি যদি করতে যাই, এফটা কত আসবে না 10⁵ এটা অ্যাকচুয়ালি কিসে, নিউটনে, আর এটা আছে কুলমে, তাহলে এটাকে 3 × 10⁻৯, 3 × 10⁻৯ করলে ইএসইউ চার্জ হয়ে গেল, তাহলে এখান থেকে কি পাওয়া গেল না এক 3 × 10⁻4, এইটা হলো কত না 9 পার ইএসইউ, 9 পার ইএসইউ, তাহলে এইটা দাঁড়ালো আমি এইভাবে চেঞ্জ করলাম। এবারে বলা হচ্ছে আমরা প্রাবল্যটা বের করব কি করে, যদি একটা পয়েন্ট চার্জ হয়ে থাকে তার ক্ষেত্রে আমরা বের করব, তাহলে ডিউ টু পয়েন্ট চার্জ, তাহলে ডিউ টু পয়েন্ট চার্জ, আর না ইর মানটা আমরা বের করব, সরি ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, এটার মান আমরা বের করব কি করে, আমরা একটু আগেই করে নিয়েছি, ই ইজিক্যাল টু 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই আর স্কয়ার, যদি এটা এসআই তে সিজিএস এ যদি হয়ে থাকে, সিজিএস এ যদি হয়ে থাকে তাহলে না এটা এসআই তে, এটা অ্যাকচুয়ালি এসআই তে করেছি, যদি অন্য কোনো মিডিয়াম হয়ে থাকে তাহলে 1/4 পাই কে এপসাইলন 0 কিউ বাই আর স্কয়ার, এনি মিডিয়াম, এটা এনি মিডিয়াম, যে কোনো মিডিয়ামের ক্ষেত্রে আমরা এটা করে নিতে পারবো, তো এইগুলো আমাদেরকে একটু জেনে রাখতে হবে। এবারে আধান ধনাত্মক হলে, যদি ধনাত্মক হয়ে যাবে তাহলে প্রাবল্যের অভিমুখ কোন দিকে হবে, ধরো আধানটি ধনাত্মক, আহ ধরো আমি এখানে প্লাস রেখেছি, তাহলে আমি তো প্লাসকে নিয়ে আসছি,
মানে প্লাস ওয়ান কে নিয়ে আসি তাহলে এইদিকে ঠেলবে দূরের দিকে, আর যদি মাইনাস হয় কাছের দিকে আসবে। তাহলে আমরা এখানে করবো যেটা বললাম, বল ইকুয়াল টু কি পেলাম, ইজ ইকুয়াল টু এফ বাই কিউ, এফ বাই কিউ। তাহলে এখানে বল ইজ ইকুয়াল টু হচ্ছে গুণিতক তড়িৎ আধান। তাহলে তড়িৎ ক্ষেত্র কোনো কোনো আধানের উপর নির্ভরশীল বল, তড়িৎ ক্ষেত্রে কোনো আধানের উপরে ক্রিয়াশীল ক্রিয়াশীল বল তো কণার ভরের উপর কিন্তু নির্ভর করছে না, এখানে কোনো ভর নেই। তড়িৎকে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য উৎস আধানের উপরই নির্ভর করে। উৎস আধান এইটা, উৎস আধানের উপরে নির্ভর করে, পরীক্ষক আধানের উপর নির্ভর করে না। উৎস আধানের উপরে নির্ভর করছে কিন্তু পরীক্ষক আধানের উপর নির্ভর করছে না। তো প্রথমে আমি যেটা কিউ2 করেছিলাম না ওটা হ্যাঁ কিউ2 ঠিক আছে। তাহলে পরীক্ষক আধানের উপরে নির্ভর করবে না, এটা সঙ্গে কি গুণ করে দিলে। তাহলে তড়িৎ ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য উৎস আধানের উপর নির্ভর করে কিভাবে, না কোনো তড়িৎ ক্ষেত্রে সব বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান সমান ও অভিমুখ যদি একই হয়ে থাকে তখন তাকে আমরা, কোনো তড়িৎ ক্ষেত্রের সব বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান যদি সমান, মান সমান এবং অভিমুখ যদি একই হয়ে থাকে তাহলে সেটাকে আমরা সুষম তড়িৎ ক্ষেত্র বলে থাকি।